অনেকে অনেক মতো বাইরেও গেছে, অনেকে এবার টানা প্রোগ্রাম চলছে তো প্রায় 3টা থেকে। খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। ওকে, চলো। উপায়ও নেই, আমরা এই কমিটমেন্ট নিয়ে এখানে এসেছি ভিড়ে, তাই না? হচ্ছে ঘটনা, টোটাল লাইফটাই আমাদের কমিটমেন্ট, জার্নি। খুব স্বাভাবিক। ওকে, আমি মানুষদের মতো ভালো শিল্পী না, কিন্তু গান খুব ভালোবাসি, পাগলের মতো। আর একটু বেরসিক গান। যমুনা কি বলতে পারি, কতবার কেঁদেছে রাধা, আনমনে চলতে গিয়ে কতবার পেয়েছে বাধা। এটা প্রত্যেকটি সাকসেস লাইফ মানুষের সঙ্গে এটা খুব সম্পৃক্ত, একসঙ্গেই যায়। কি বলতে পারি না আমরা যে কতবার বাধা পেয়েছি, কতবার না শুনেছি। ঠিক সমগ্র যাত্রার মধ্যে সবার আগে সবাইকে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন। মাইসেল বাবলু পট্টনায়ক, সেই সঙ্গে শ্রদ্ধা আমার শ্রদ্ধেয় আপলাইন মানস স্যার এবং দেব স্যার সামনে বসে উপস্থিত আছেন। দীর্ঘদিন পরে বোধহয় বিশ্বনাথের এই প্রোগ্রামে পার্টিসিপেট করছি। ওদের লাস্ট করেছি 18 পাম রিসোর্ট 18-তে সম্ভবত পাম রিসোর্ট। হ্যাঁ, মনে পড়ে পাম রিসোর্ট। ইতিহাস খুব দারুণই আছে আমাদের, যে 12 সালে আমি গ্রিন টি ভেস্টিজ পরিবারে আমার আসা। প্রতিবেশী কাহিনী না জানাই ভালো, রাইট? দীর্ঘদিন আমাদের বালিশের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিলই, কিন্তু 2004-এ আমি আসিনি, রাইট? মানে ভেস্টিজ পরিবারে সবই 7, কিন্তু শুরু হয় 6 জন ডিস্ট্রিবিউটার্স। একজন ইডিয়েট হারিয়ে গেছে, রাইট? সেই লোকটা খুব পরিষ্কার মেদিনীপুরের। আমি 2004 সালে বালিশেরকে ধরা দেইনি। স্যার, থ্যাংক ইউ ফর কলিং মি, কল লেটার। পরে আপনার সঙ্গে যোগাযোগ করবো, এখন আর নয়। ঠিক, 2004 সাল থেকেই আমি আলাদা আলাদা ফিল্ডে ছিলাম। দীর্ঘদিন আমি মার্কেটিং ফিল্ডেই আছি, প্রায় নিয়ার অ্যাবাউট 40 ইয়ার্স, মানে রানিং নাও 40 ইয়ার্স, প্রায় 40 বছর ইন্ডাস্ট্রিতে আছি। 1983 থেকে, মানে 1983 সাল 22শে অক্টোবর আমার জন্মদিন। দ্যাট ইজ নেটওয়ার্ক মার্কেটিং, রাইট? তো প্রায় 40টা বছর, 4টে দশক ইন্ডাস্ট্রিতে আমি আছি। আর প্রত্যেকবারই জীবনে শুরু তো শূন্য থেকেই করতে হয়, জিরো থেকে হিরো হতে হয়, জিরো থেকে হিরো হতে হয়। এই খিদা বরাবরই তাড়া করেছে। ঠিক, সবাই জানে ভারতবর্ষে খুব প্রাচীন নেটওয়ার্ক পথ চলা গাড়িটা পিয়ারলেস, রাইট? পিয়ারলেসের হাত ধরে বহু কাজ করেছি, আমি 12 বছর ধরে কাজ করেছি সারা ভারতবর্ষ জুড়ে। সিনিয়র ফ্যাক্টর 6, প্রায় 40,000 মেম্বার নিয়ে সারা ভারতবর্ষ কাজ করেছি 1994 সাল পর্যন্ত। 94 সাল থেকে 2000 পর্যন্ত থেকেছি মেডিকেল, ফার্মাসিউটিক্যাল কাজ করেছি। ওয়েস্ট বেঙ্গলের দায়িত্ব সামলেছি সারা পশ্চিমবঙ্গ, প্রায় 350 ব্লক নিজে হাতে মার্কেটিং করেছি। এখনও অনেকেই খায়, ভেস্টিজার যদিও খায় না, এখন অ্যালোভেরা খায়। প্যান্ট 40 খেয়েছেন? কার্বোজাইম প্যান্ট 40, কার্বোজাইম প্যান্ট 40, হ্যাঁ? মেডলাইন আমার হাতে পশ্চিমবঙ্গে শুরু হয় 1994 অক্টোবর। এই মেডলাইনের ফার্স্ট এমপ্লয়ি, দায়িত্ব নিই মার্কেটিংয়ের 94 সালে। পিয়ারলেস ছেড়ে এসে মার্কেটিংয়ের লোক। মার্কেটিং ছাড়া আনন্দ, স্বপ্ন কোথাও পাবো না, পূর্ণ করতে পারবো না, রাইট? আমি বারবারই শেয়ার করি, আমার দাদু ছিলেন গাড়োয়াল। গাড়োয়াল বোঝেন? গাড়োয়াল, হ্যাঁ, গরু গাড়ি যাকে বলে গাড়োয়াল। আমার দাদু 2খানা গাড়ি ছিল, গরুর গাড়ি। আমি নিজের দাদুর সঙ্গে গাড়ি চড়েছি, গাড়ি চালিয়েছি, গরু গাড়ি চালাতে পারি, রাইট? বাবা ছিলেন মাঝি। মাঝি বোঝেন? নৌকো চালায়, নিজেদের 2খানা নৌকো ছিল। মেদিনীপুর অনেকগুলো নদী আছে মেদিনীপুরে, রাইট? 2খানা নদী আমাদের নৌকো ছিল, 2খানা নৌকো আমি চালিয়েছি বাবার সঙ্গে। কিন্তু ঘটনা, গাড়োয়াল আর মাঝি যার পথ ছিল, সে পরিবারের গার্ডিয়ান ছিল, রাইট? সেখান থেকে আলাদা করে বাঁচতে হবে, আলাদা কিছু করতে হবে, রাইট? তাই 82-তে মাধ্যমিক যাওয়া, 83-তে 11, আর তখনই মার্কেটিংয়ে চলে আসা, রাইট? তো হাত ধরে ধরে মার্কেটিংয়ের স্বাদ, গাড়ি রোজগার, ঠিক? নিজের প্রাইভেট, নিজের বাড়ি, নিজের স্বাধীনতাভাবে চলাফেরা করা। এই স্বাধীনতা চাকরি জীবনে হয় না। তারপরে মেডিকেলের চাকরি করেছি, প্রচুর সম্মান পেয়েছি, অর্থ অনেক পেয়েছি, কিন্তু আবার ফিরে এসেছি এমএলএ, ডেভেলপমেন্টে ফিরে এসেছি, রাইট? তো ভারতবর্ষের পথ চলা শুরু হয় 1998 সালে এই ওয়েলনেস ইন্ডাস্ট্রি বা নেটওয়ার্ক মার্কেটিং। সবাই জানেন হয়তো। কত সালে? 1998। সরকার সিদ্ধান্ত 99-এ নিয়েছে। 1990 সালে ভারতবর্ষে এমএলএ আইন তৈরি হয়েছিল, কিন্তু 98 গ্যাট চুক্তির ফলে ভারতবর্ষের ওয়েলনেস যাত্রা শুরু করে, ঠিক?
তো 1998 সাল থেকে 2015 সাল ভারতবর্ষে যখন ওয়েলনেস অ্যাডাল্ট হলো, প্রাপ্ত হলো, তখন পর্যন্ত ভারতবর্ষের চিত্র খুব খারাপ জায়গাতেই ছিল। মাত্র 0.06% মানুষ ভারতবর্ষে ইনভলভ হয়েছিল ইন্ডাস্ট্রিতে 2015 সাল পর্যন্ত। কিন্তু মজার বিষয় 2015 থেকে 2021 প্যান্ডামিক আমরা লক্ষ্য করে দেখি লাস্ট 5 ইয়ার্স যে ভারতবর্ষের জনসংখ্যা প্রায় মোর দেন 6% মানুষ আজকে কিন্তু ইন্ডাস্ট্রি ইনভলভ হয়েছে। রাইট নাও ভারতবর্ষে নেটওয়ার্কের ওয়েলনেস ইন্ডাস্ট্রির কর্মীর সংখ্যা প্রায় 10 কোটি। আমরা খুব ভাগ্যবান যে ভারতবর্ষে প্রায় 10 কোটি নিয়ার অ্যাবাউট নেটওয়ার্কার আছে যারা ওই ওয়েলনেস ইন্ডাস্ট্রিতে আছে, এবং তার থেকে বড় ভাগ্যবান আমরা এই 10 কোটির 1/3 কোন পরিবারে আছে? প্রেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড। ভারতবর্ষে আজকে 10 কোটি ওয়েলনেস ইন্ডাস্ট্রি ওয়ার্কার্স আছে, তার 1/3 যে পরিবার, সেই পরিবারের নাম গর্বের আমরা সবার পরিবার প্রেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড। রাইট, লাস্ট ফিনান্সিয়ালি দেখা যায় যে ভারতবর্ষে টোটাল এখন যদি ট্র্যাক রেকর্ড 461 খানা এমএলএম ইন্ডাস্ট্রিজ আছে, 461। কিন্তু মাঝে কিছু দুর্ঘটনা ঘটেছে, অনেক খোঁজ রেখেছে। 126 খানা কোম্পানি ফেল লিস্টেড, 461 খানা কোম্পানি ছিল, 126 খানা কোম্পানি ফেল লিস্টেড। এগুলি তো দেখা দিচ্ছি, মানে গুগলে যে সার্চ রিপোর্ট পাবেন, প্রত্যেকেই পাবে। তো এই 461 খানা কোম্পানি যৌথভাবে ব্যবসা করেছে 15,000 কোটি টাকা। এই 461 খানা কোম্পানি লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে বিজনেস করেছে কত? 15,000 কোটি টাকা। শুধু আমাদের পরিবার ব্যবসা করেছে 2,729 কোটি টাকা। তার দায়িত্ব ছিল মাত্র 30 কোটি। আমাদের পজিশন নিয়ে যায় আসে না। এই প্যান্ডামিক আমরা ওই পরিবারের সদস্য যে পরিবার লাস্ট 6 ফিনান্সিয়াল ইয়ার 6টি আর্থিক বছর আমরা আন্তর্জাতিক লেভেলে আছি, প্রথম 100-র মধ্যে আছি। প্রথম 1000-এর মধ্যে কোনো ভারতীয় কোম্পানি নেই, আমরা প্রথম 100-র মধ্যে আছি। এই কঠিন লড়াই আমরা 36 থেকে 38 চলে গেছি, আলাদা প্রশ্ন যায় আসে না। কারণ সবাই জানেন ওই উপরে দিয়ে কম্পিটিশন খুব টাফ। যারা পশ্চিমবঙ্গে মাধ্যমিকে প্রথম 10 জন হয়, নাম্বার কোটা ভ্যারি করে না, খুব সামান্য নাম্বার ভ্যারি করে। এই সামান্য নাম্বারে 1 থেকে 10 তালিকা প্রস্তুত হয়। তো সে কারণে আজকে 2021 পর্যন্ত ট্র্যাক রেকর্ড এটাই ছিল। কিন্তু মজার বিষয় যে 2025 সাল খুব বেশি দিন বাকি নেই, যে 2025 সালে ভারতবর্ষের জনসংখ্যা প্রায় 20% মানুষ এই ইন্ডাস্ট্রিতে আসছে। প্রায় 30 কোটি ডিস্ট্রিবিউটর হবে হাউস। ভারতবর্ষে প্রায় 30 কোটি মানুষ 2025 সালে এই ইন্ডাস্ট্রিতে ওয়েলনেস ইন্ডাস্ট্রি আসতে চলেছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ট্র্যাক রেকর্ড 30 করোড়। আপনাকে ঠিক করতে হবে আপনার পরিবারে কত সদস্য হবে, কত মেম্বার আমরা আনতে পারি, ঠিক। এবং মজার বিষয় যে 2025 সালে ভারতবর্ষের টোটাল টার্নওভার হবে 65,000 কোটি টাকা এই ওয়েলনেস ইন্ডাস্ট্রির মধ্যে। 65,000 কোটি টাকা। সেই 65,000 কোটি টাকা টার্নওভারের একমাত্র পরিবার যে 1/3 তাদের দায়িত্ব তুলে নিয়েছে, সেই পরিবারের নাম কি? টার্গেট কত? 20,000 কোটি। কি ক্লিয়ার সবাই? দেখুন ভারতবর্ষে যে লক্ষ্য, সারা পৃথিবীর যে ওয়েলনেসের লক্ষ্য, আমরা কত ভাগ্যবান যে আমাদের ম্যানেজমেন্ট, আমাদের ভিজনারি ম্যান বালিশের সমস্ত রাস্তা পরিষ্কার করে দেখিয়ে দিয়েছে যে 2025 সাল 20% মানুষ ইনভলভ হবে ভারতবর্ষের জনসংখ্যা, আর টার্নওভার হবে 65,000 কোটি। ভারতবর্ষের স্থান হবে 3 নম্বর। 2025 সালে ভারতবর্ষ পৃথিবীর 3 নম্বর আর্থিক স্বাধীন দেশ। আমেরিকা, চীন, নেক্সট ভারতবর্ষ। আর দেশটি চাইছে কি উইথিন 10-এর মধ্যে পৌঁছবে 2025 সালে। কি ক্লিয়ার সবাই মিশন? ইয়েস স্যার। উইথিন 2025 আমরা আমাদের পরিবার যাবে কোথায়? গর্বের পরিবার 10-এর মধ্যে পৌঁছাবে। কিন্তু এর থেকেও মজার বিষয় 2030 সালে ভারতবর্ষের জনসংখ্যা হবে 150 কোটি। আমরা টাচ করবো, সারা পৃথিবী টাচ করবে 1000 কোটি, ভারতবর্ষ টাচ করবে 150 কোটি। এবং এই 150 কোটি মানুষের 1/3 প্রায় 50 কোটি মানুষ 2030 সালের মধ্যে এই একটা মাত্র জায়গাতে তারা আসবে কর্মক্ষেত্র, যা হচ্ছে ওয়েলনেস। 2030 সালে ভারতবর্ষে 50 কোটি ডিস্ট্রিবিউটার হাউস তৈরি হবে ওয়েলনেস ইন্ডাস্ট্রিতে, ঠিক। জনসংখ্যার 1/3 এবং সেই 1/3 হাউসের 50 কোটি প্রায় মোর দেন 20 করোড় ডিস্ট্রিবিউটার থাকবে একটাই পরিবারে ভারতবর্ষে, তার নাম হচ্ছে প্রেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড। ঠিক টার্গেটও দেখে নেন যে সারা ভারতবর্ষে টার্নওভার হবে 2030 সালে 1.5 লক্ষ কোটি। বেশি টার্গেট কত? 50,000 কোটি। তোমার মনে আছে কি 2030 সাল বেশি টার্গেট 50,000 করোড়। এবং 2030 সালে ভারতবর্ষে 1.5 লক্ষ করোড় টার্নওভার হবে। পৃথিবীর মধ্যে 1 নম্বর দেশ হবে আর্থিকভাবে, ভারতবর্ষ 2030 সালে।
এবং 2030 সালে ভারতীয় প্রতিষ্ঠান ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড যাবে 1 নম্বরে। ঠিক, ইন্ডিয়া যাচ্ছে 1 নম্বর 2030 সালে, ভারতবর্ষ যাচ্ছে মানে ভারতীয় কোম্পানি ভেস্টিজ যাচ্ছে কিন্তু 1 নম্বরে। অর্থাৎ ওয়েলনেস ইন্ডাস্ট্রির যে সম্ভাবনা, আমি বিশদ আলোচনায় আজকে গেলাম না, দ্যাট ইজ মডার্ন সিভিলাইজেশন রাইট নাও, মানে এই যদি বলি 1,05,000 বছর আধুনিক মানব সভ্যতার ইতিহাস, 1,05,000 বছর। আমাদের সারা পৃথিবীর মানুষ, দিন স্যার বলছিলেন উইনার্স ডিড নট সেম ওয়ার্ক সেপারেটলি, ঠিক, তারা একই কাজ আলাদাভাবে করে, ঠিক। তো সে কারণে 1 লক্ষ বছর ধরে আমাদের প্রপিতামহরা করেছেন কৃষিকাজ, সেখানে হেলথ নেই, ওয়েজ নেই, প্লাস্টিক নেই, আছে কৃষিতে নেই। ছোটখাটো ব্যবসাতে একই অবস্থা, আর চাকরি বাকরিতেও একই অবস্থা, সম্ভাবনা চাকরির নেই। চাকরির সম্ভাবনা আজকাল সারা পৃথিবীতেই কমছে, শুধু ভারতবর্ষ পশ্চিমবঙ্গে নয়, সারা পৃথিবীতেই চাকরির সম্ভাবনা কমছে। অর্থাৎ মানুষ যে কর্ম জীবনের সঙ্গে জীবিকার যে মেলবন্ধন, ঠিক, লক্ষ বছর ধরে কিন্তু মানুষ ম্যাচ করতে পারেনি। আমি বারবার বলি 84 লক্ষ যদি করে ভ্রমণ, তবে হয় মানব জন্ম। শ্রেষ্ঠ জীবন, শ্রেষ্ঠ জীবিকার সঙ্গে যুক্ত না হলে কখনো সফলতা পায় না। তো আমরা মানুষ শ্রেষ্ঠ জীবন আর ওয়েলনেস শ্রেষ্ঠ জীবিকা, ঠিক। আমরা ভাগ্যবান, আমরা ভারতীয়, আমরা ভাগ্যবান, আমরা বাঙালি, আমরা ভাগ্যবান, আমরা ওয়েলনেস, এবং সবচেয়ে বড় গ্রেট ভাগ্যবান আমরা ভেস্টিজিয়ান। ওয়াও, আমরা আমরা পায়োনিয়ার, আমরা সামনে দাঁড়িয়ে আছি। খাবার কোনো অবকাশ নেই যে আমরা ভারতবর্ষ 10 কোটি, ভেস্টিজে 3 কোটি, কি কত আসছে? 50 কোটি আসছে, 20 কোটি আসছে সামনে 25 সালের মধ্যেই। তাহলে আমরা পায়োনিয়ার, আমরা সামনেই আছি, আমরা পিছনে নেই, আমরা সামনেই আছি। আমরা ঠিক করে নিতে পারি আমরা কিভাবে সামনে এগোবো, কিভাবে কোম্পানি যে লক্ষ্য 2025 সালে 10-এর মধ্যে পৌঁছানো, 2030 সালে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় পৌঁছানো, আমরা তার যাত্রী। বালিশের আমাদের প্রতিষ্ঠান দিয়েছে, বালিশের ভালো প্রোডাক্ট দিয়েছে, বালিশের ভালো মার্কেটিং প্ল্যান দিয়েছে, বালিশের ভালো এডুকেশন সিস্টেম দিয়েছে। ভালো হওয়ার দায়িত্ব কার? ঠিক, যেটা আমাদের ভিআইপিতে শেখানো হয়, শিখবে কে? আমি। করবে কে? আমি। সাকসেস কে হবে? আমি। সব এই সুযোগ সবাইকে বালিশের দিয়েছে, সিদ্ধান্তকে একা দেয়নি 1.5 কোটি চেক। কি আমাদের না বলেছে কেউ? না বলেনি তো, আমরা ভাবতে পারিনি, ঠিক। আমরা ভাবতে পারি যত সম্ভব হয়, যতটা ভেবেছে ততটাই হয়েছে। আপনারা যারা এখানে হলে উপস্থিত আছেন, যতটা ভেবেছেন ততটাই হয়েছে, যতটা ভাবছেন ততটাই হবে। যদি ভাবতে পারি আমরা, তাহলে আমরা হতে পারি। जितना ही आप सोच सकते हैं उतना ही आप कर सकते हैं, ঠিক, जितना ही आप सोच सकते हैं उतना ही आप कर सकते हैं। অর্থাৎ সোচই হচ্ছে মুখ্য বিষয় আমাদের সফলতার জন্য। তো চলুন আমি বারবারই একটু থিওরি কথা বলার চেষ্টা ভালো করি, আর এই থিওরিগুলো গুগলে সার্চ করলে পাবেন না, দায়িত্ব নিয়ে বলতে পারেন। গুগলে সার্চ করে আমার থিওরি পাওয়া যাবে না। আমরা অনেকে এসি মেশিন কিনি, টিভি কিনি, বাড়িতে টিভি আছে, টিভি কিসে চলে? টিভি কিসে চলে? রিমোটে চলে, রাইট। টিভি রিমোটে চলে, রিমোট দিলে কি হয়? টিভি চালু হয়, তারপরে কি হয়? চ্যানেল চেঞ্জ করা যায়, কি সাউন্ড কন্ট্রোল করা যায়, লাইট ব্রাইট কন্ট্রোল করা যায়, কালার বিভিন্ন কন্ট্রোল কোথায়? থ্রু রিমোট। তো আমি টোটালি আমাদের এই সাকসেস জার্নিটাকে 3টে রিমোটে সাহায্যে কভারেজ করেছি, যাতে প্রত্যেকটা কর্মী আগামী 2030 সাল পর্যন্ত ভারতবর্ষ 150 কোটি মানুষের স্বপ্ন বালিশের দেখছেন, 150 কোটি মানুষকে শারীরিক, আর্থিক, সামাজিক সুরক্ষায় সুরক্ষিত করার জন্য। তো আমাদের এই লড়াই কিন্তু শুধু ভেস্টিজিয়ান হিসেবে নয়, ভারতবাসী হিসাবে ভারতবর্ষের 150 কোটি মানুষের মধ্যে স্বাস্থ্য দিতে হবে। তাই বলা হয় ঘর ঘর ভেস্টিজ, প্রত্যেক পরিবারে ভেস্টিজ পৌঁছতে হবে, ঠিক। তো চলুন 3টে রিমোট বলে নেব। যে রিমোট আমরা বলে না যে দোকানদার টিভি পাঠিয়ে দিয়েছে, ফ্রিজ পাঠিয়েছে, রিমোটটা দিতে ভুলে গেছে। রিমোট দিতে ভুলে যায়, তার অপারেটটা হবে কিভাবে, তাই না? তাই রিমোট খুব জরুরি। তাই রিমোট, প্রথম রিমোট বলে থাকি আমি, আমার ভাষায় বলে থাকি যে রিমোট এ। রিমোট এতে 5টা সুইচ আছে, হাতে কটা আঙুল আছে? 5টা আঙুল আছে। রিমোট এতে বলে থাকি প্রথম সুইচ নাম্বার 1 অ্যাটিটিউডস। এটা সমগ্র জীবনে আমরা কাজে লাগবে, যে কোনো ক্ষেত্রে, স্বর্গমস্ত পাতাল যেখানেই থাকুন আপনি, আপনার ভাবনা আমরা বাঁচাতে পারি। অ্যাটিটিউডস ফার্স্ট স্টেপ। দ্বিতীয় স্টেপ বলে থাকি স্কিল, সেকেন্ড স্কিল, থার্ড হচ্ছে নলেজ, ফোর্থ বিহেভিয়ার, আর ফিফথ হচ্ছে মানে হ্যাবিটস, অভ্যাস। প্রথম হচ্ছে আপনার অ্যাটিটিউড, স্কিল, নলেজ, ঠিক। হ্যাবিটটাকে একটু এগিয়ে দেন, বিহেভিয়ারটা লাস্টে চলে যায়। হ্যাবিটটা একটু এগিয়ে দেন 4 নম্বরে।
হ্যাবিট অ্যান্ড বিহেভিয়ার, এই 5টা সুইচ মনে থাকবে। একদম। ফার্স্ট হচ্ছে অ্যাটিটিউডস, আমরা অ্যাটিটিউডসই আমরা মন হচ্ছে আসল রাজা। আপনার থটস, আপনার ভাবনা, আপনার সোচ, ওটাই হচ্ছে আপনার আসল। আপনি কি কোথায় আছেন, কোথায় যেতে চাইছেন, কোথায় আছি বড় কথা নয়, কোথায় যেতে চাই এটা বড় কথা। তাই নিজেদেরকে সবসময় অ্যাক্টিভ রাখার জন্য, সবসময় স্ক্রিনিং করার জন্য, স্যানিটাইজ রাখার জন্য এই 5টা সুইচ অত্যন্ত ইম্পর্টেন্ট। যখনই একান্ত সময় পাবেন, নাম্বার 1 সুইচ দেওয়া, নিজেকে ঠিক করুন, অ্যাটিটিউড, নিজের থটস ঠিক করা, যে নিজের স্কিল বাড়াতে হবে, নলেজ বাড়াতে হবে। যে তখন ত্রিদিব স্যার বললেন যে কোথাও মিস্তলা মিলার মুভ হচ্ছে না, কোথাও এগ্রিকালচার মুভ হচ্ছে না, হয় বিকজ ল্যাক অফ নলেজ, রাইট? তাই সে কারণে অ্যাটিটিউড ঠিক না থাকলে তার স্কিল নলেজ কখন ডেভেলপ হয় না। সব রান্না ফাটাফাটি হয়েছে, হোটেল ভিক্টোরিয়া রান্নাতে লবণ দেয়, কেমন হলো ব্যাপারটা, তাই না? সব রান্না ফাটাফাটি হয়েছে কিন্তু লবণ দেয়নি, তাহলে খাওয়া যাবে? অস্বস্তি কখন দাঁড়াবে। তো আপনার নিজেদের ঠিক রাখার জন্য আমি রিমোট একে ইউজ করে থাকি অলওয়েজ। যে আমি লকডাউন প্যান্ডামিক 2 বছর ধরে গুগল মিট চালিয়ে যাচ্ছি, অত 200-400 ছেলে মেয়ে তৈরি হয়েছে যারা নিজেরা শিখতে পেরেছে, নিজেরা কাজটা করতে পারে, আমাদের পিছনে লাগতে লাগে না। উইদাউট ইউ, ঠিক, উইথ ইউ না, উইদাউট ইউ। এটা অনেক গীতি কাহিনী আছে, রাইট? নবদ্বীপ থেকে নীলাচল জায়গাটা জানেন? নবদ্বীপ কোথায় সবাই জানে, নীলাচল কোথায় যখন, নীলাচল পুরী বলা হয়, জগন্নাথ পুরী। তো ঘটনা, এক ভক্ত ধরেছে কৃষ্ণকে, গোবিন্দ ভগবানকে, যে আপনি সবার সঙ্গে থাকেন, বলছে সবার সঙ্গে থাকি। বলছে আমার সঙ্গে না, হ্যাঁ আপনার সঙ্গে থাকি। আমার সঙ্গে যেতে বেড়াতে, কোথায়? নীলাচল বেড়াতে যাও, অনেক রাস্তা হাঁটতে হবে, থাকবো সঙ্গে। কবে বেরোবে বলো? বলো ঠিক আছে। দিনক্ষণ করে ভক্ত রাজি হলো বেরোতে, ভগবানের সঙ্গে, ভগবানও রাজি হয়ে গেলেন। ভগবান একটা শর্ত দিলেন যে ভক্ত তোমাকে সামনে থাকতে হবে, আর আমি পিছনে থাকবো, রাইট? পিছন ফিরে তাকানো যাবে না, তাকালে আমি যাবো। তখন ভক্ত বলছে আমি তো খুব চালাক লোক, তাহলে বুঝবো কি করে আমি পিছনে আছি? বুঝে আমার পায়ে নুপুর আছে, ঝমঝম আওয়াজ হবে। হ্যাঁ তাহলে ঠিক আছে। এই নুপুর যদি না আওয়াজ পাই তাহলে কি হবে? যে আমার হাতে বাঁশি আছে, বাঁশি বাজবে। হ্যাঁ তাহলে ঠিক আছে। এভাবে ভক্ত সামনে যাচ্ছেন, ভগবান পিছনে আছে, দুজনে নবদ্বীপ থেকে যাত্রা শুরু করেছে, আর নীলাচলের কাছাকাছি পৌঁছেও গেছে। কয়েকদিন ধরে কয়েক পক্ষ ধরে চলাচল করছে, পৌঁছেও গেছে। হঠাৎ ভক্তের সন্দেহ হলো যে ভগবান আমার সঙ্গে আর নেই, তার বাঁশিও পাচ্ছি না, আর পায়ের নুপুর আওয়াজ পাচ্ছি না। তাহলে ভগবান গেল কোথায়? বেড়া ফাঁকি দিয়েছে, এবারে পিছন করে দেখলো ভগবান দাঁড়িয়ে আছে। বলছে কি হলো প্রভু, আমরা নুপুর আওয়াজ পেলাম না, বলছে বাড়ি ঢুকে গেছে, আর বাঁশি বাজার আওয়াজ পেলাম না, বলছে পরীক্ষা করছিলাম যে তুমি এখনো ভগবান বিশ্বাস করো কিনা। তো কথা শর্ত এটাই ছিল, ফিরে তাকালে আমি যাবো না, ঠিক? তার এখানে রয়ে গেলাম, তুমি তোমার লক্ষ্যে চলে যাও। তো সেখানে সেই ভক্ত একটা মন্দির বানালেন, সেই মন্দিরের নাম হচ্ছে সাক্ষী গোপাল। পুরী থেকে অনেকটা দূরে, আগেই পড়ে সাক্ষী গোপাল, ভগবান ওখানে থেকে গেলেন। তো লিডারশিপ সেই জিনিস, যেদিন আপনি ছাড়া আপনার দল এগোতে থাকবে, যেদিন আপনি ছাড়া আপনার দল ক্রমান্বয়ে এগোচ্ছে, ডায় বায়ে তাকাচ্ছে না, যেদিন আপনি থাকবেন না সেটা দল এগোচ্ছে, ঠিক? তো আমাদের সেভাবে সবসময় প্রস্তুত থাকি আমরা কর্মীদের তৈরি করার জন্য। সবসময় জানি মানুষ মরণশীল, ম্যান ইজ মডার্ন, রাইট? মানুষ মরণশীল, কেউ থাকে না, পার্মানেন্ট নয়, সবাই টেম্পোরারি, চেঞ্জ ইজ পার্মানেন্ট, রাইট? তো সে কারণে আমাদের প্রত্যেক দিনের প্রয়াস থাকে 24 ঘন্টা যে কত বেশি আমাদের ধ্যান ধারণা, ভাবনা, চিন্তা, চেতনাগুলোকে আমরা ডুপ্লিকেশন করতে পারি, ডুপ্লিকেশন করাতে পারি, কর্মীদের শেখাতে পারি। তো চলুন, এটা গেল রিমোট 1। সবার নিশ্চয়ই খেয়াল আছে, নাম্বার 1 সুইচ হচ্ছে অ্যাটিটিউডস, স্কিল, নলেজ, হ্যাবিট অ্যান্ড বিহেভিয়ার্স, রাইট? এবার চলুন রিমোট বি তে চলে যাব। রিমোট বি এবং রিমোট সি খুব মজার বিষয়, আমরা জেনে থাকবেন মহাভারতে চক্রব্যূহ সপ্তরথী ঘেরে বধ করেছিল, কাকে? অভিমন্যুকে। কারণটা কি বলুন তো? অভিমন্যু প্রবেশ জানতো, প্রস্থান জানতো না, কি তাই তো? তো আমরা অনেক নেটওয়ার্ক মার্কেটিং লিডার্স যেটা করে থাকি, আমরা অনেক জিনিস জানি, অনেক জিনিস জানি না। সম্পর্ক জানা উচিত, জানা দরকার, ঠিক? যদি এটাও জানি আমরা যে সমস্ত শিক্ষা দীক্ষা ধ্যান ধারণা পূর্ণতা না হলেও সফলতা পাওয়া যায়, ঠিক? সব পণ্ডিত হতে হয় না। তাহলে যতগুলো কাজের মধ্যে আমরা শিখেছি সেগুলো শেয়ার করার চেষ্টা করি, যে এটা হচ্ছে অভিমন্যু যাতে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করতে পারে আর যুদ্ধক্ষেত্র থেকে প্রস্থান করতে পারে, তার জন্য রিমোট বি অ্যান্ড রিমোট সি। রিমোট বি যেটা আমরা আসছি, তার 1 নম্বর হচ্ছে প্রোগ্রাম, যেটা আমরা অ্যাক্টিভিটি পার্ট বলে থাকি। প্রোগ্রাম অর্থাৎ আমরা বারবারই বলে থাকি ইভেন্ট টু আর্ন। যত বেশি আপনি প্রোগ্রামে থাকবেন তত বেশি ওনার টিম গ্রোথ হবে, রোজগার বাড়বে।
ইভেন্ট টু আর্ন বলি, E2E বলা হয়, ইভেন্ট টু আর্ন। এই প্রথম হচ্ছে প্রোগ্রাম, প্রচুর প্রোগ্রামিং করতে হবে, প্ল্যানিং করতে হবে, প্রোগ্রাম করতে হবে। প্রোগ্রামের পরে সেকেন্ড কি হচ্ছে পারপাস, প্রোগ্রামের সঙ্গে পারপাস লিঙ্ক থাকে, রাইট? দ্বিতীয় হচ্ছে পারপাস। তৃতীয়ত বলি আমরা প্রমোট, পারপাস হলো দেন প্রমোট। প্রমোট যদি বলা 4 নম্বর হচ্ছে পপুলারিটি, আর 5 হচ্ছে প্রসপারিটি। প্রথম হচ্ছে প্রোগ্রাম নাম্বার 1, নাম্বার 2 পারপাস, নাম্বার 3 প্রমোট। যে এখানে একটা ভিআইপি হচ্ছে, তাহলে আমার মেম্বার এখানে নিয়ে যাওয়া উচিত। এটা আমার দল শিক্ষিত হবে, দল সমৃদ্ধ হবে, আমার উদ্যোগ নিতে হবে। ওখানে একটা ভিএলসি হচ্ছে, সেখানে এগ্রিডেলি হচ্ছে, ওখানে সিএনটি হচ্ছে, ওখানে এনডিএম হচ্ছে, সেখানে বিএমডব্লিউ, যত রকম প্রোগ্রাম হচ্ছে সারা মাসে, সমস্ত প্রোগ্রামগুলো লিঙ্ক করে নেওয়া। আমি কোথায় কোথায় কোনো কর্মী ইনভলভ করাবো, আমি কোথায় ইনভলভ হবো, টিমকে ইনভলভ করাতেই হবে। যতই আমরা শিক্ষিত করি, মিটিং মিছিল করি, টিমকে ইনভলভ করাতেই হবে। তাই প্রোগ্রামের সঙ্গে পারপাস যোগ করে ম্যাচ করে নেন, যে আমার বিজনেস, আমার গ্রোথ, এ মাসে ব্রোঞ্জ হওয়া, এ মাসে সিলভার, গোল্ড, কি টিম বিল্ডিং বোনাস, এলওবি, আমার পারপাস আছে তো, পারপাসগুলো লিঙ্ক করুন। প্রত্যেকটা পুরুষের পারপাসকে লিঙ্ক করে দেন। যে ওইখানে 2টো মিটিং বেশি করলে আমার এলওবি তৈরি হবে, ওইখানে 2টো মিটিং বেশি করলে আমার র্যাঙ্ক চেঞ্জ হবে, ওইখানে 2টো মিটিং বেশি করলে বিজনেস সামিটে যেতে পারবো, ওইখানে 2টো প্রোগ্রাম করলে আমি 1 করোড় পুলে যেতে পারবো। তো সমস্ত প্রোগ্রামকে পারপাসলি প্রমোট করুন। প্রমোট করলে সেটা পপুলার, সবাই জানবে, সবাই ইনভলভ হবে, আর তবেই প্রসপারিটি পাওয়া যাবে। এটি যাওয়ার রাস্তা। অ্যাজ এ লিডার্স আমি টিমে এন্ট্রি নেব। টিমে এন্ট্রি নেব, সবাই আসুন, লিডার্স মিট হবে, তাহলে একটা প্রোগ্রাম। ঠিক আমার পারপাস একটা আছে, যাতে সবাইকে কোয়ালিফাই করাতে পারি, টিম বিল্ডিং বোনাস পাওয়াতে পারি, র্যাঙ্ক চেঞ্জ করাতে পারি, অনেকগুলো পারপাস থাকেই। সেই পারপাস মতো এখানে ইনভাইট করি আমরা, রাইট? এই মতো করে আমরা কিন্তু প্রবেশ টিমে এন্ট্রি নেই, প্রত্যেক মাসে টিমে এভাবে এন্ট্রি নেই। আমি আলোচনা লাস্ট প্রজেক্টে সেটা বলবো যে আমি কিভাবে কাজটা করতে অভ্যস্ত। অলওয়েজ ফোকাস 1 ইয়ার্স না, আর সামনে 90 দিন আমার শিডিউল কম্প্যাক্ট করা আছে। 90 দিন কোথায় আমি থাকবো, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড নিজেকে ইনভলভ রাখা, কাজের মধ্যে রাখা। ঠিক মিটিং নেই, আমার বই পড়া তো আছে, অডিও দেখবো, ভিডিও দেখবো, ওটা তো আমার কাজ, নিজেকে সমৃদ্ধ করা। আমার টিমে মিটিং নেই, কিন্তু আমাদের বই পড়তে মাথাকে দিয়েছে, নিজেকে হোমওয়ার্ক করতে মাথাকে দিয়েছে, রাইট? তাই 365 দিন প্যাকেজ প্ল্যানিং তৈরি করা। তাহলে দেখলাম এখানে মিশন 2022, তাহলে কি সমগ্র বৎসর নিয়ে, ঠিক না? তাই সমস্ত লিডার্সদের টিমে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে রিমোট বি খুব ইম্পর্টেন্ট। আমি আবার রিপিট করে দিচ্ছি একবার, দ্যাট ইজ প্রোগ্রাম, পারপাস, প্রমোট, ঠিক, পপুলারিটি অ্যান্ড প্রসপারিটিস। লাস্ট ফিনিশিং যেটা, বেরিয়ে আসা, টার্গেট মেট করে। রিমোট সি, তার 1 নম্বর পয়েন্ট হচ্ছে থটস, আপনার ভাবনা। প্রথম নিজের ভাবনা, দ্বিতীয় হচ্ছে রাইট ডাউন, ভাবনাটাকে কাগজ কলম করুন। মানে প্রত্যেক আলাদা মানে সময় অনেক লাগবে। WRIT, উইনার্স রুল। W মানে কি উইনার্স, আর মানে রুলস। তারপরে কি আছে, তার আইডিয়াকে ট্রু এক্সিকিউট। সফল ব্যক্তি তার ভাবনাটাকে রূপ দেয়, তাই তিনি সফল। সবাই আমরা ভাবি কিন্তু রূপ দিতে পারি না, রাইট? মানে বুঝা গেল? WRIT, প্রত্যেকটা অক্ষরের আলাদা মানে আছে। উইনার্স রুল, তার আইডিয়াটাকে ট্রু এক্সিকিউট করে। সবাই টার্গেট নেয়, সবাই এক্সিকিউট করতে পারে না, সবাই কমিটমেন্ট করে, কমিটমেন্ট রাখতে পারে না, রাইট? এর প্রসেস নেই। প্রথম হচ্ছে থটস, দেন রাইট ডাউন, তারপর হচ্ছে কাউন্সিলিং, সবার সঙ্গে কথা বলা। এপ্রিল মাসে অনেক সিএনসি অফ হয়ে গেছে, কারণটা কি? 1 কোটি পুল ছিল, পুল শেষ, সিএনসি অফ। ঠিক, কারা বুঝতে পেরেছি? লিডাররা বুঝতে পেরেছি আমরা যে অনেক সিএনসি অফ হয়েছে, কাউন্সিলিং অভাব ছিল, লিডারের থটস অভাব ছিল, সবাই খুব কমফোর্ট জায়গায় ছিল, স্যাটিসফ্যাকশনে ছিল যে আমার টিমে 2-500 লোক সিএনসি করে, এবারও হবে। ঠিক, কিন্তু প্রপার কাউন্সিলিং না হলে, থটস না থাকলে, রাইট ডাউন না হলে, কাউন্সিলিং দরকার, সাপোর্ট অ্যান্ড সাবমিশন, এই 5টা স্টেজ আছে। থটস, আপনার ভাবনার সাথে কোন ভাবনাকে লিঙ্ক ম্যাচ করা। আপনার ভাবনা আছে নাকি রোজ বানাবেন, তার ভাবনা সে 8% থাকবে। ধান কাটা এখন ঝামেলা আছে, রোজা মাস চলছে, কি আপনি ভেবেছেন এক, আর উনি ভাবছেন আরেক। আপনি ভেবেছেন তাকে 10% কাটাবেন, সে বলছে আমি রোজ হব। আপনি কম ভেবেছেন, সে বেশি ভেবে বসে আছে, এটাও কিন্তু ভুল, ঠিক নয়। অর্থাৎ আমাদের ভাবনার সঙ্গে কর্মীদের ভাবনাটাকে সিংলাইট করা, ম্যাচ করানো, ঠিক। তাই থটস, রাইট ডাউন, কাউন্সিলিং, সাপোর্ট অ্যান্ড সাবমিশন,
এই তিনটে হচ্ছে কোনো বিষয় থেকে থাকে রিমোট 1, রিমোট 2 অ্যান্ড রিমোট 3। মোট প্রত্যেকটা রিমোটের 5টা করে সুইচ আছে। এই 5টি রিমোট, 3টি রিমোট, 5টি সুইচ আপনাকে যে কোনো সময় 0 থেকে হিরোতে সাহায্য করবে। যে কোনো সময় আপনাকে 0 থেকে হিরোতে সাহায্য করবে, কাউকে দরকার হবে না। নিজে কাগজ করে বসে যান যে আমার করণীয় কি, যা থটস প্রসেস কি, প্রথম আছে অ্যাটিটিউডস। তাহলে আমার ভাবনা যদি কোনো ভুল আছে তাই আমি পিছিয়ে পড়ছি, রাইট? তাহলে আমার কি করতে হবে? আমার স্কিল নলেজ বাড়াতে হবে। কি আমার বিহেভিয়ার হ্যাবিট চেঞ্জ করতে হবে। আমি কিনা রিটেল প্রফিট প্রোডাক্ট শেয়ার করতে লজ্জা পাচ্ছি, কি বিজনেস শেয়ার করতে লজ্জা পাচ্ছি। আমি যে 3S ফর্মুলা বলে দেখি, সেলফ ইউজ, শেয়ার দ্য প্রোডাক্ট, স্পন্সর দ্য বিজনেস। 3S প্রসেস সবাই নিশ্চয়ই জানেন, এটা অনেক পুরোনো কথা আমাদের। সেলফ ইউজ, প্রত্যেকে প্রোডাক্ট নিজে ব্যবহার করতে হবে। শেয়ার দ্য প্রোডাক্ট আর স্পন্সর দ্য বিজনেস। তো বলছে আমি লোককে বলতে পারবো না, যে লোক না বলে দেন, না প্রোডাক্ট নেন, না মেম্বারশিপ নেন, আপনি হ্যাবিট চেঞ্জ করুন। কে না বললো যেটা বড় প্রশ্ন নয়, কেউ না কেউ হ্যাঁ বলার জন্য বসে আছে, এগিয়ে চলুন, তাই না? তো সে কারণে এই 3টে রিমোট, 15খানা সুইচ আপনাকে প্রত্যন্তভাবে প্রচুর সাপোর্ট করবে, প্রচুর সাহায্য করবে প্রত্যেককে নিজেকে ঠিক রাখার জন্য, নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য, নিজেকে সক্রিয় থাকার জন্য এবং ক্রমান্বয়ে এগোনোর জন্য। আর আমি যেখানে শেষ করবো সেটা বলবো আরেকবার, বালিশের সুরে সুর মিলিয়ে, যে 1 ইয়ার কমিটমেন্ট। এটা একটা অন্য আলাদা সূত্র। 1 ইয়ার কমিটমেন্ট, একটা কমিটমেন্ট এই কাজ প্রত্যেকে করা উচিত। একটা কমিটমেন্ট রাখা খুব জরুরি দরকার। যে আমরা যে যেখানে আছি, কেউ ব্রোঞ্জ আছি, তাহলে আমার কমিটমেন্ট নিতে লাগবে যে আমি এই ইয়ারে নিজে কোথায় নিয়ে যেতে চাইছি, সিলভার, গোল্ড, স্টার, ডায়মন্ড, ক্রাউন। দেখলাম মঞ্চে যারা বললেন, হঠাৎ করে ভাবলো টার্গেট ছিল গোল্ড, হয়ে গেছেন ক্রাউন, ঠিক না? প্রত্যেকটা কমিটমেন্ট রাখতে লাগবে। আমি বারবার বলে থাকি 1 ইয়ার কমিটমেন্ট, প্রথম লাইন। দ্বিতীয় লাইন হচ্ছে 90 ডেজ ফোকাস। 1 ইয়ার কমিটমেন্টটাকে কভারেজ নেওয়ার জন্য স্টেপ ভাগ করতে হবে। 90 ডেজ, 90 ডেজ, 90 ডেজ, 90 ডেজ, রাইট? আমি অনেক মিটিংয়ে শেয়ার করেছি 365 দিনে 1 বছর হয়। তাহলে 1 বছর মানে কি? 2022 মানে 2টো হাফ ইয়ার, 4টে কোয়ার্টার, 12টা মাস, 24টা ফোর্টনাইট, 52টা সপ্তাহ, 365 দিন। কেন আপনি জানবেন না? আপনি স্পেশাল লোক। কি আপনি কৃষক নন, আপনি শ্রমিক নন, আপনি ওয়েলনেস একজন লিডার্স, একজন ওয়েলনেসের লোক। তাই প্রত্যেকটা গুরুত্ব আপনাকে জানতে লাগবে, গুরুত্ব বুঝতে লাগবে, ঠিক? তাই 1 ইয়ার কমিটমেন্ট, 90 ডেজ ফোকাস, রাইট? আরেকটি বিশেষ ফর্মুলা যা করি 3 নম্বর লাইনে, 1-3 চ্যাম্প। 1-3 যে ম্যানেজমেন্ট গত 3-4 মাস ফোকাস করেছে, মানে একটা দৃষ্টতা বলা উচিত হবে না। 24শে নভেম্বর আমি দিল্লি গেছিলাম বালি স্যারের সাথে দেখা করতে। 24-25 দুদিন স্যারের সঙ্গে প্রায় 8 ঘন্টা আমার ম্যারাথন ক্লাস হয়েছে। মানে 22 থেকে 25 পর্যন্ত কি প্রজেক্ট প্ল্যানিং বালি স্যারের জানতে চাইছিলাম। বালি স্যার খুব তো মাইডিয়ার লোক, বাচ্চা ছেলের মতো হয়ে যায়। বাবলু তুমি বলো কি করলে এটা হয় ভালো হয়। তাহলে স্যার আমি একটা কথা বলবো, ঠিক? আমি তো অনেক কথা, আমার কথা মেনেছেন আগে ইতিপূর্বে, এটাও একটা মানার চেষ্টা করুন। 1-3 আপনি ফার্স্ট টাইম দিচ্ছেন 750 টাকার প্রোডাক্ট, এটাকে 3 করে 1000 টাকার প্রোডাক্ট দিয়ে দেন, যেটা চ্যাম্প ঘোষণা করে দেন, মিরাকেল চেঞ্জ হয়ে যাবে। তো সঙ্গে বলো দীপক লিখ, বাবলু যেটা বললো লিখ। আমার সঙ্গে ছেলে বসেছিল, ও বলছে বাপি স্যার তো এত কথা লিখলো খাতায়, সব কি শুরু করবে? স্যার দরকার নেই, আমার যেটা মনে হয়েছে বললাম। স্যার যেন জানতে চাইছে বারবার যে কি করলে বাবলু ভালো হয়, অ্যাডভাইস করো, তুমি তো অনেক পুরোনো মার্কেটিংয়ের ছেলে, বহুদিন আমার দোস্ত আছো, বলো কি করা যায়। তো ঘটনা আমি 2012 সাল থেকে যখন থেকে চেষ্টা করেছি বিভিন্ন সময় বালি স্যারকে, দীপক স্যারকে, দুজনের সঙ্গে লিঙ্ক আমাদের বেশি সব সময়। অনেক পরে কারোয়ার স্যারের সঙ্গে রিলেশন তৈরি হয়েছে, অলোক স্যারের সঙ্গে রিলেশন তৈরি হয়েছে। যে প্রথম আমি শুরু করি, দেবু তো ভালো জানে, যে চ্যাম্পিয়ন ডে। ভেস্টিজ পরিবার আমার নাম ছিল, সেটা পারফর্মার ডে। আমি প্রথম শুরু করি পারফর্মার ডে, সেটা পরে কনভার্ট হয়ে চ্যাম্পিয়ন ডেতে। আমি প্রথম শুরু করেছিলাম সিএনসি, তার নাম ছিল ভিসা, VISA, ভেস্টিজ ইনিশিয়েশন সাকসেস অ্যাসোসিয়েটস। প্রত্যেককে প্রত্যেক মাসে ফিস কিনতেই হবে একটা ভলিউম। ভলিউম জেনারেট না হলে র্যাঙ্ক হবে না। পরে সেটা হয়েছে সিএনসি, রাইট? তো যখনই আমরা পারি সবাই, আমরা কর্পোরেট লিডার সবাইকে পরামর্শ করি, বলে থাকি, যেটা গ্রহণযোগ্যতা থাকে সেটা কোম্পানি অ্যালাউ করে। এটা খুব ভালো লাগে যে ভেস্টিজ ওই ম্যানেজমেন্ট কখনো অ্যাডামেন্ট নয়, যখন যা বলি শোনে, বোঝে, ইমপ্লিমেন্টও করে, যেগুলো দরকার সেগুলো করেও হয়েছে। আমি এই বিজনেস সামিটের পক্ষে বহুদিন সওয়াল করেছি। বিজনেস সামিট যে সিলভার, গোল্ড, স্টার যারা ফান্ড কম, এরা ফরেন টিম যাওয়ার জন্য ধৈর্য থাকে না, সময় নষ্ট হয়, টাকা জমে না। তাই এই সিলভার, গোল্ড, স্টারদের লোকাল ট্যুর দেওয়া হোক,
ডায়মন্ডের ফরেন টিপ দেওয়া হোক, পূর্বের লোককে পশ্চিম, পশ্চিমের লোককে উত্তর, উত্তরের লোককে দক্ষিণ, পাল্টাপাল্টি করে। ভারতবর্ষটা বড় মহাদেশ, তো ভারতবর্ষে একটা ট্যুর দেওয়া যায় 2 নাইট 3 ডে 3 নাইট 4 ডে, এটা বড় মোটিভেশন হবে। স্যার ফরেন টিপ সবার দরকার নেই, আমরা গরিবের ছেলে, দিল্লি দেখলে মানে জীবন সার্থক হয়, বোম্বে গেলেই হবে। তো এইভাবে একটা একটু প্ল্যানিং করুন যাতে রিজনাল মিট করা যায়। পরে দেখলাম সেটা হঠাৎ করে চলে এলো বিজনেস সামিট, রিজনাল মিটস, রাইট? তো যখন আমাদের মনে হয় ভালো লাগে, কারণ সেগুলো আমরা শেয়ার সবাইকে করি, ঠিক? তাই 1 ইয়ার কমিটমেন্ট, 90 ডেজ ফোকাস, ঠিক? 1-3 ফর্মুলা দলকে গেলাম, আমি 1-3 9 27 বলি, মানে কথায় কথা কথা অনেক বেড়ে যাবে। আপনারা সবাই নাম শুনেছেন, সত্যজিৎ রায় নাম শুনেছেন? উপেন্দ্র কিশোর রায় শুনেছেন? বাহ। তারপর তার ছেলের নাম কি? হ্যাঁ, সুকুমার রায়। সুকুমার রায় ছেলের নাম সত্যজিৎ রায়। হ্যাঁ, আমি একটু এগিয়ে গেছেন, নাতি। সুকুমার রায়ের ছেলের নাম সন্দীপ রায়। তারপর নাম কি? হাইকোর্ট ছুটি। তারপর রায় বেরোয়নি তো, কি বুঝা গেল? তারপরে হাইকোর্ট ছুটি। অর্থাৎ উপেন্দ্র কিশোর রায়, সত্যজিৎ রায়, সুকুমার রায়, সত্যজিৎ রায়, সন্দীপ রায়, এরা কারা? জেনারেশন। আপনি যদি 3-9 এটুকু লিডার্স তৈরি করতে আপনার দলে পারেন, আপনি হবেন প্রাদেশিক লিডার্স। পশ্চিমবঙ্গের নাম্বার অফ দ্য 1 পুরো ভারতে, যার 3-9 ফ্রন্টলাইন কর্মীরা সাকসেস তৈরি হয়েছে। 3 নম্বরে টু জেনারেশন। 3-9 27 খান লিডার্স আপনি তৈরি করতে পারেন, আপনি ন্যাশনাল লিডার্স, সারা ভারতবর্ষ আপনাকে চিনবে। জেনারেশন বলা হয় এগুলোকে, জেনারেশন তৈরি করতে হয়। জেনারেশন 1, জেনারেশন 2, জেনারেশন 3, এক্সট্রিম, এর বেশি দরকার হয় না। যদি নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে এগোতে পারে, জেনারেশন ফার্স্ট জেনারেশন, সে যে কেউ হতে পারে। আমি তো ওকে কনসাল্ট করেছিলাম, তিনি কাজ করেননি, তিনি লোক দিয়ে গেছে, নেক্সট 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 লোক দিয়ে গেছে। কোনো একটি কাজের লোক আমি পেয়ে গেছি, একদিন ধারে নিসানামকে পেয়ে গেছি, এত লোক কাজ করেনি, আমি ওনাকে নিয়ে কাজ করবো, উনি এবার ফার্স্ট জেনারেশন, রাইট? যেরকম জেনারেশন 1, জেনারেশন 2 এন্ড জেনারেশন 3, যত বেশি জেনারেশন ডেভেলপ করা যায় তত বেশি কিন্তু বড় অ্যাচিভমেন্ট পাওয়া যায়। তাই আমি এই স্লোগানটা দিয়েছি লাস্ট, 3-9-27 ব্রোঞ্জ, 10,000 টাকার বোনাস। ভারতবর্ষের পশ্চিমবঙ্গে ইনিশিয়াল ব্রোঞ্জদের 10,000 টাকার চেক রোজগার ধরানো থ্রু সিস্টেম। 3-9-27 সিস্টেমের মধ্য দিয়ে 10,000 টাকার চেক ধরানো। 3-9-27 10,000 হয়ে গেছে, মানে দায়িত্ব নিয়ে বলবো, এটা 12 থেকে 15,000 টাকার চেক আছে। কম করলে আমি দেবো, বেশি হলে 20 টাকা, এই সব থেকে কাজ করবো। যে 3-9-27 মেনটেন করুন, চেক হচ্ছে 12 থেকে 15,000 থ্রু সিএনসি, ঠিক? 3-9-27 মেনটেন করুন, সিএনসি করুন, চেক 12 থেকে 15,000। কম করলে আমি দেবো, বেশি হলে মিষ্টি খাওয়াবেন, আমাকে বাদ দিয়ে, আমি মিষ্টি খাই না, রাইট? তো এই সিস্টেমে টোটাল টিমকে কমিটেড সঙ্গে আমাদের এগোতে হবে। যে একটা কোয়ার্টার আমরা ব্রোঞ্জ, প্রত্যেকে গাড়ি সবাইকে এই স্পিডে নিয়ে যাওয়া, 3-9-27 3-9-27 90 দিন, উইদিন 90 ডেজ তাকে চেঞ্জ করাতে হবে, ব্রোঞ্জে নিয়ে যেতে হবে। যাকে আমরা এপ্রিলে নিয়ে এলাম 5%, সেখানে মোটিভ গতি রাখতে রাখবে, এপ্রিল মে জুন তাকে ব্রোঞ্জ মেট করানো, তাকে জুলাই দেখিয়ে দেওয়া যে আগামী জুলাইয়ের আমাদের এই মিট আছে, ওখানে ব্রোঞ্জ হয়ে আসতে হবে, ঠিক? তো প্রত্যেক কোয়ার্টারটা ফ্রেশ রাখা, যারা ব্রোঞ্জ আছেন এই 90 দিনে সিলভার হয়ে যাওয়া, যারা সিলভার আছেন এই 90 দিনে কি গোল্ড হয়ে যাওয়া, যারা গোল্ড আছেন এই 90 দিনে স্টার হয়ে যাওয়া, ঠিক? তো এর সঙ্গে এটা গুরুত্ব দিয়ে বলবো আমি, র্যাঙ্ক চেঞ্জের জন্য দৌড়বেন না, এলওবিটা ডেভেলপ করুন। একটা এলওবি হচ্ছে 2 এলওবি করুন, 2 এলওবি হচ্ছে 3 এলওবি করুন, কি? 3 এলওবি থেকে মাল্টি এলওবি চলে যান। এরা ওয়েস্ট বেঙ্গল আমাদের টিমেই আছে, স্টার ডিরেক্টরস 1 লাখ প্লাস চেক, স্টার ডিরেক্টরস 1 লাখের চেক, ঠিক? অর্থাৎ 1 ইয়ার কমিটমেন্ট, 90 ডেজ ফোকাস, 3-9-27 ব্রোঞ্জ আর 10,000 টাকার চেক। মনে থাকবে কি? মনে থাকবে? টাকা খুব মুশকিল, থেকে গেলে বিপদ, থেকে গেলে হয়ে যাবে, মনে রাখতে পারলেই সাকসেস হয়ে যাবে। হ্যাঁ, আমরা অনেক কিছু শুনি, সেখান থেকে শিখি খুব কম, আর কাজে লাগাই তার থেকেও কম, তাই সফলতা হয় আরো কম। আমরা যা শিখি, আমরা যা শুনি, তার থেকে শিক্ষা গ্রহণ করি খুব কম, কাজে লাগাই আরো কম, তাই সাকসেস হয় আরো কম। এটা যা সূত্র, ঠিক? সবাইকে অনুরোধ করবো এগুলো মনে রাখার চেষ্টা করবেন। আমি 3টে সুইচ বলেছি, রিমোট এ, রিমোট বি, রিমোট সি। আর লাস্ট স্লোগান যেটা বললাম, 1 ইয়ার কমিটমেন্ট, 90 ডেজ ফোকাস, 3-9-27 ব্রোঞ্জ আর 10,000 টাকার চেক।
এই মিনিমাম কর্মীদেরকে গ্যারান্টি করা, যত বেশি গ্রাসরুট কর্মীদের গ্যারান্টি করতে পারবো 10,000 প্লাস রোজগারের, যত বেশি ব্রোঞ্জ বানাতে পারবো তত বেশি দল সমৃদ্ধ হবে আর আমাদের লেভেল অটোমেটিক বাড়তে থাকবে। সিলভার, গোল্ড, স্টার, ডায়মন্ড, ক্রাউন, এলওবি কোনো রোজগার আটকাবে না। ঠিক, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আরো অনেক ইভেন্ট আছে আর আমাদের শ্রদ্ধেয় এলিয়াস দেবদা আছে, যার স্মরণে ছায় আমার খুব ভালো লাগে আমার যে 11 বছর 10 পেরিয়ে 11 যখন প্রথম 12 সালে শুরু করি আমাদের চট্টগ্রামের অফিসে, আমি মানসদা, দেবুদা, দ্বিজেনদা আমার সাথে চা খেতাম, সেখানে চা সিঙ্গাড়া খাওয়া হতো আর আমি সবাইকে ইচ্ছা করে সবাইকে ধরে ধরে বলতাম এরকম করতে হবে, এরকম করতে হবে। বড় মার্কেটিং এর লোক তো কখনো থেমে থাকতে পারিনি, যাকেই পিছ তাকেই ধরে বলেছে। তো সেখানে খুব ভালো লাগছে। সেদিন বিশ্বনাথ দা ডিস্ট্রিবিউটার্স, আজকে বিশ্বনাথ দা ইউসিডি, নট অনলি বিশ্বনাথ দা, ডক্টর আমার টোটাল ড্রিম টিমে শুধু ওয়েস্ট বেঙ্গলে অনেক লটর লিডার্স আছে, যেদিকে জিরো থেকে আমি এই জায়গায় হিরো সাপোর্ট করার চেষ্টা করেছি। মেবি সকল বড়ুয়া, অনেকটা ছিল আপনার আবুল রহমান, ফজলুর রহমান, যত লিডার্স পেটে আমার নেশা কেট কার টিম জেনে আমার লাভ নেই। আপনি হিস্ট্রি জানেন তাহলে চলুন, বলুন কি করতে হবে, সাপোর্ট করতে হবে, কি সাহায্য লাগবে, ঠিক কি হলে বেটার হবে। কারণ যখন যে পরিবারে থাকি সেই পরিবারের জন্য পাগলের মতো কাজ করতে থাকি। আর এটা আমি জানি ভেস্টিজ পরিবারে ভালো হলে আমার ভালো হবেই, ঠিক ভেস্টিজ পরিবারে ভালো হলে আমার ভালো হবে। ওকে, অসংখ্য ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো ভক্তকে আরেকবার করতে খালি ভাই, থ্যাংক ইউ। প্রত্যেকে বসুন, হ্যালো চিন্তা বসুন সবাই একটু 1 মিনিট সবাই। তো আমরা একটা ছোট্ট ব্রেক নেব, কারণ তারপর কে আসছে 10 লাখ অডি, তারপর শোনার আগে একটু চা পাকোড়া খেয়েই আমরা চলে আসবো। সবাই একসঙ্গে না, লোকাল ট্রেনের মতো না, মেন্টালিটি চেঞ্জ করতে হবে।